দিলাম, সবাই একটু খেয়াল করলেই হবে। আমি একটু বিগিনিং বিগিনিং বলা যাবে না, যে আমি এইটারে আমি এক নজরে বসাইছি, যে অনেকেই এপিআইটা আসলে বুঝতে পারে না, ব্যাক এন্ড বুঝতে পারে না, ফ্রন্ট এন্ড বুঝতে পারে না। হুম আমি ওই কারণেই বসাইছি যে আমরা যে ব্যাক এন্ড বলি, এই পুরোটা কি আমরা ব্যাক এন্ড বলি পুরোটা। আর এই অংশটা কি, এই অংশটা হলো যে ফ্রন্ট এন্ড। এই অংশটা ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডটা তার মানে কি হইতেছে, আমরা যখন কোনো একটা এপিআই বানাই, এই লেয়ারে বানাই, এইখানে এই লেয়ারে কি থাকে, কন্ট্রোলারগুলো থাকে। এই যে লেখা আছে কন্ট্রোলার, হ্যাঁ। কন্ট্রোলার কি করে, আমার এই যে কন্ট্রোলারের রাউটিং, এখান থেকে রাউটিং, আমরা রাউটিং কথাটা বসাই নেই। এই রাউটিংয়ের মাধ্যমে এখানে একটা বসাইলে ভালো হবে, যে রাউটিংয়ের মাধ্যমে সে একটা রিকোয়েস্ট কন্ট্রোলার হয়। যদি সিকিউরিটি থাকে তাহলে তার সিকিউরিটি চেক হয়, তারপরে তার ডাটাবেস থেকে ডাটা নিয়ে ডাটাটা ফ্রন্ট এন্ডে পাঠায়। এখন ফ্রন্ট এন্ড কী হইতে পারে, তোমার এটি হলো যে কটলিন মাল্টিপ্ল্যাটফর্ম কম্পোজ, এটি হচ্ছে ফ্লাটার, এটি হলো ফ্রন্ট এন্ড রিয়াক্ট। অথবা হইতে পারে যে তোমার ফ্রন্ট এন্ডের জন্য ওয়াচের জন্য অ্যাপ আছে, অথবা আমরা পোস্টম্যানের মাধ্যমে ফ্রন্ট এন্ড এপিআইগুলো চেক করতে পারি। তার মানে আমি এটাই বুঝাচ্ছি যে একটা এপিআইর জন্য ফ্রন্ট এন্ড হিসেবে আমরা মানে যারা কল করে ক্লায়েন্ট আর কি, এটি হচ্ছে ক্লায়েন্ট। ফ্রন্ট এন্ড মানে হলো ক্লায়েন্ট, ঠিক আছে। আর ব্যাক এন্ড মানে হলো যে সার্ভার, ঠিক আছে। এই হলো মেইন একটা স্ট্রাকচার। তো আমরা মোবাইল, এইগুলো কি মোবাইল অ্যাপ ভিত্তিক টেকনোলজি বলা আছে, তারপরে এখানে ওয়েব অ্যাপ ভিত্তিক ফ্রন্ট এন্ড টেকনোলজি। আর ব্যাক এন্ড টেকনোলজি কি, ব্যাক এন্ড টেকনোলজি হলো যে এগুলো লারাবেল হইতে পারে, এক্সপ্রেস যে জ্যাঙ্গো হইতে পারে, জ্যাঙ্গোর মধ্যেও আর একটা আছে ফ্লাস্ক, হ্যাঁ। ডাটাবেস হিসাবে হইতে পারে কি মাইএসকিউএল, ফায়ারবেস, মঙ্গোডিবি। এই হলো একটা হাই লেভেল ভিউ। এটা সবাই কি বুঝতে পারছো? যে আমরা এপিআইটা আমরা এই লেয়ারের মধ্যে বানাই, এখান থেকে আমাদের রাউটার হয়, এখানে রাউট থাকে, রাউটার হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো মেইন কথা। তো আমরা ট্রেডিশনাল নিয়মে আমরা কি করি, যে আমরা ধরো মানে ওটার মধ্যে কি থাকে না, এপিআই থাকে না, জাস্ট কন্ট্রোলারের সাথে সরাসরি ভিউ থাকে, আমরা ভিউতে দেখাই দিই। যেমন লারাবেলের বিলেট, এটি হচ্ছে ট্রেডিশনাল নিয়ম, হ্যাঁ। আর নতুন আসছে ধরো ফায়ারবেস বা এপিআই ওরিয়েন্টেড আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন স্ট্রাকচার আসছে, যেটা ফায়ারবেসের মাধ্যমে কি হয়, যে এর মাঝখানে তোমার আর লাগে না, মাঝখানে কোনো এপিআই লেয়ার লাগে না, ওই ফায়ারবেসের ইগুলো কল করে কাজ করা যায়। তো যাই হোক, আমরা এই উদাহরণটা কিসের উদাহরণ, এই উদাহরণটা হচ্ছে যে তোমার মানে তুমি এপিআই যদি ডিজাইন করো এবং সিকিউরিটি কনসেপ্ট যদি না থাকে, তাহলে এই সিকিউরিটি মানে এইরকমেরই, যে দরজা আছে কিন্তু তোমার বাসার মধ্যে ঢোকা যাবে, হ্যাঁ। এপিআইয়ের জন্য সিকিউরিটি খুব জরুরি, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা রেস্ট এপিআই এগুলো সিমপ্লিসিটিস এগুলো নিয়ে আমরা কথা না বলি, এগুলো না, আমরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু এখানে অলমোস্ট সবাই শব্দগুলোর সাথে পরিচিত। তা আমাদের যেটা মেইন জানার দরকার সেটা হলো যে আমাদের এই পাঁচটা না ছয়টা, 1 2 3 4 5টা, এই পাঁচটা মেথড সম্পর্কে আমাদের জানা দরকার। জানি তো 5টা মেথড? হ্যাঁ বললেই হবে, আমি পরে যাই। জানি তো সবাই? হ্যাঁ। আর এই 5টা মেথডের কাজ কি এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। ক্রিয়েট, হ্যাঁ, রিট্রাইভ, এই যে গেট, হ্যাঁ। তো এখন এই একটা মেথডের, 5টা মেথডের মধ্যে একটা মেথড একটা কন্ট্রোলারের উপরে দুইবারে ব্যবহার হতে পারে। তুমি ধরো আপডেট মানে পুটের জন্য তুমি দুইবার, মানে আলাদা আলাদা দুইটা ফাংশন না, একাধিকবার, মানে আমি বুঝেছি একাধিকবার। ধরো একটা, এটা তোমার ইচ্ছা, কিন্তু মিনিমাম এই 4টা অপারেশনের এগেনস্টে 4টা কন্ট্রোলার থাকেই। আমি কথাটা বুঝাইতে পারি নাই। ধরো আমি তোমারে বলি, তোমার নর্মালি আমাদের কন্ট্রোলার কি থাকে, ইন্ডেক্স, তারপর কি, হ্যাঁ, ইন্ডেক্স, স্টোর, আর কি থাকে, রাইট। এখন এগুলোর জন্য কি আমরা আর কিছু শো, তাই না, ইন্ডেক্স, হ্যাঁ, ইন্ডেক্স, স্টোর, শো, আপডেট, আর হচ্ছে ডিস্ট্রয়, তাই না। এখন তোমার কাছে মনে হলো ফটো আপলোডের জন্য আরেকটা ফাংশন লেখা দরকার, কথা বুঝো নাই? তখন তোমার তখন ওই ফাংশন, তাহলে আরেকটা ফাংশন বসাবা রাউটিংয়ে, ওই এপিআই রুটের ভিতরে ওই ফাংশনের ইটা বসাবা, তারপরে তাহলে ওটার মেথড টাইপ কোনটা দেবা, আপলোড করতেছো, তার মানে পোস্ট দেবা। কথা বোঝা গেছে? জিনিসটা বোঝা গেছে যে আমাদের প্রয়োজনে আমরা এরকমের, ধরো তোমার মনে হইলো যে না, তুমি আমার ইন্ডেক্সের মাধ্যমে কি অল লিস্ট ফেচ করি,
শো এর মধ্যে আমি একটা আইটেম ফেচ করি, কিন্তু আমার মনে হইলো যে না আমার শো বাই কোম্পানি আর একটা এপি বানানো লাগতে পারে, মনে হইলো, তখন আমি ওইটার মধ্যে রাউট দিয়ে নিজেরা বানাই নেব। কথা বোঝা গেছে? হ্যাঁ, সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে কথা। ওইটার একটা উদাহরণ বসাও মনে এখানে, যাতে আমরা ওই উদাহরণটা দিই কীভাবে ব্যবহার হবে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট জিনিস হয়েছে এইটা, যদি আমাদের এখানে এটা করা আছে, বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে রেসপন্স কোড। আমরা অনেকেই রেসপন্স কোডের ব্যবহার জানি না। যখন তোমার একটা অবজেক্ট তৈরি করবা সার্ভারে, তখন রেসপন্স কোড হবে কত? 201। যখন সার্ভারে তুমি ধরো আমি একটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইলাম, কি রিকোয়েস্ট পাঠাইলাম? আমি একটা অবজেক্ট ক্রিয়েটে রিকোয়েস্ট পাঠাইলাম, ওখানে আমার ইউজার নেম যাওয়ার কথা, কিন্তু নেম ফিল্ড ব্ল্যাঙ্ক দিছি। তাহলে এটা কী ধরনের প্রবলেম? এটা হচ্ছে আনপ্রসেস এন্টিটি, মানে এন্টিটিতে সে প্রসেস করতে পারতেছে না। তাহলে এটার জন্য এই রিকোয়েস্ট হবে কি 422। কত বোঝা গেছে? সার্ভারে আমি একটা ডাটা চাইছি, সার্ভার আমাকে কত দেবে? 404। ডাটা যদি না থাকে, ভুল আইডি দিছি, তাহলে কী আসা উচিত? 404। তারপরে যে সার্ভারে অলরেডি একটা ডাটা আছে, ধরো একটা কোম্পানি আছে, তুমি ওই নামে আর একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছ, তাহলে এটা কনফ্লিক্ট, তারপরে 409। বোঝা গেছে কথাটা? যে আমাদের এই রেসপন্স কোডগুলো আমরা এইভাবে আমরা দেব। কথা বোঝা গেছে? এটা হচ্ছে পোস্টের ক্ষেত্রে। আবার আপডেটের ক্ষেত্রে কিন্তু নিচের এগুলো সেম, শুধু 201 বাদে, কারণ আপডেটে তো আর ক্রিয়েট হয় না, আপডেটে কি হয়? আপডেট হয়, রাইট। 201 শুধু তোমার হ্যাঁ ক্রিয়েটের জন্য, রাইট। তাহলে গেটের ক্ষেত্রে কি হবে? যদি সাকসেসফুল হয় তাহলে 200, আর যদি সাকসেসফুল মানে না পাওয়া যায় তাহলে হ্যাঁ, আর যদি ব্যাড রিকোয়েস্ট মানে কি? ধরো তুমি এমন একটা রিকোয়েস্ট দিলা, সেটা সার্ভার প্রসেস করতে পারতেছে না, এই যে মেল ফর্ম ইনপুট। কথা বোঝা গেছে? এই তা আপডেটের ক্ষেত্রে এই যে সাকসেসফুল হলে 201 না, কিন্তু 201 হলো ক্রিয়েট, ঠিক আছে? আর যদি কোনো আপডেটের পরে কোনো কন্টেন্ট যদি না দেয়, মানে এমন হইতে পারে যে তুমি সার্ভারটা আপডেট করছো কিন্তু তার কোনো কন্টেন্ট রিটার্ন করার নাই, তাহলে 204 দেবা। আর যদি তোমার একটা ওই আপডেটের মধ্যে তো অবজেক্ট তৈরি হইতে পারে না, তুমি ধরো করছো আপডেট কিন্তু কোনো অবজেক্ট তৈরি করছো, তাহলে তুমি দেবে 201। এটাই স্ট্যান্ডার্ড নিয়ম, বুঝছো কথাটা? তার যদি ওই যে 404, এটা হলো যে ওই যে যদি নট ফাউন্ড। আর ওই যে মেথড নট অ্যালাউড, অনেক সময় আছে তুমি মেথডের নাম দিছো আপডেট, মানে মেথডে সেট করছো আপডেট মেথড, কিন্তু কল করতেছো তুমি ধরো পোস্ট পুট, মানে কল বসাইছো পুট, কন্ট্রোলারে বসাইছো কি, মানে রুটে বসাইছো কি পুট, কিন্তু তুমি দেছো পোস্ট, রিকোয়েস্টে দেছো পোস্ট, তখন কি এরর দিতে হবে? এটা যদি লারাবেল অটোমেটিক্যালি হ্যান্ডেল করে। কথা বুঝতে পারছো? কখন বুঝতে পারছো তো? প্যাচ কনসেপ্টটা কখন এই পুট আর প্যাচের মধ্যে পার্থক্য, যখন তুমি সার্ভারে একটা অবজেক্ট বলতে একটা এমপ্লয়ি হইতে পারে, আমি যখন অবজেক্ট বলবো যে কোনো একটা কালেকশন চিন্তা করলে হবে। বুঝতে পারছো কথাটা? মানে তুমি যদিও মানে তোমার লাগবে এটা লাগবে, হ্যাঁ। যখনই আমি বলবো অবজেক্ট, তখন তুমি একটা কালেকশন চিন্তা করলে হবে, এটা মানে এমপ্লয়ি কালেকশন, এটা মানে স্টুডেন্ট কালেকশন, এটা এরকম একটা চিন্তা করলে হবে, হ্যাঁ। যে একটা অবজেক্ট একটা রিসোর্স বলতে পারি, আইটেম বলতে পারি, যখন তুমি ফুল আপডেট করবা, মানে সমস্ত প্রপার্টিগুলো আপডেট করবা, তখন কি হবে? এটা তখন হবে পুট। কিন্তু পার্শিয়াল যদি আপডেট করো তাহলে তোমার হবে প্যাচ। এই প্যাচ ফাংশনালিটি কল করবা, মডিফাই। হ্যাঁ, এখানে বলা আছে যে আংশিক, তুমি যদি, ঠিক আছে কথাটা? বুঝতে পারছো কথাটা? তো এটার এই রিকোয়েস্ট কোডগুলো আগের মতোই, ঠিক আছে? এই আর কি। তো তোমার এখানে কলিশন রিস্ক থাকে, এখানে মাল্টিপল প্যাচ রিকোয়েস্ট ক্যান লিড টু মোর ডেঞ্জারাস, বুঝলে? কনফ্লিক্ট কম্পেয়ার টু পুট, মানে তুমি যে একাধিক প্যাচ লেখো, দেখা গেছে কি তোমার এটা কনফ্লিক্ট করতে পারে। এটা সত্য যে তুমি ধরো কোনটার মধ্যে কি করতেছো ওটা তোমার ওইভাবে মনে নাই, হ্যাঁ, তাই এগুলো এটা একটা কনফ্লিক্ট হতে পারে আর কি। এটা কম ব্যবহারই হয় তুলনামূলকভাবে, হ্যাঁ। আর ডিলিটের মানে কি, আমরা সার্ভার থেকে ডাটাটা ডিলিট করব, ডিলিট যে ফাংশনালিটি আছে, ঠিক আছে?
তো এইটাই হলো কথা। আর এই হচ্ছে যে আগের মতোই রেসপন্সগুলো এগুলো নিয়ে আগে আলাপ করা হয়েছে। আমরা জানি কি 200 মানে হলো যে সাকসেসফুল রিকোয়েস্ট, 201 মানে ক্রিয়েটেড, 204 মানে নো কন্টেন্ট। নো কন্টেন্ট, এই নো কন্টেন্ট এইখানে বলি আমরা যখন একটা আইটেম সার্ভার থেকে ডিলিট করব, ওই কন্টেন্টে কি থাকবে না থাকবে না? থাকবে না। বোঝা গেছে কথাটা? তাহলে আমার ওই সময় কি রিকোয়েস্ট পাঠানো উচিত? 204 রেসপন্সটা, হ্যাঁ? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমার এখানে এন্ড পয়েন্ট নিয়ে আমাদের এখানে এখন কথা বলা হয়েছে। এন্ড পয়েন্ট আমরা এতক্ষণ যে কথা বললাম, এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট মানে কি? এপিআই যে ইটা আছে বা ওয়েব এপিআই ডট পিএইচপি বা ওয়েব ডট পিএইচপিতে আমরা যা লিখি ওগুলো সবই হলো এন্ড পয়েন্ট। কথা বোঝা গেছে? তাহলে আমার একটা প্রোডাক্ট যদি একটা আইটেম হয়, কালেকশন হয়, তার উপরে আমার এন্ড পয়েন্টগুলো হবে এই রকমের। পোস্ট পোস্ট মানে কি? এই যে ক্রিয়েট পোস্ট প্রোডাক্টস, তার মানে এটা ক্রিয়েট এ প্রোডাক্ট। আমরা এখানে বডিতে এখানে আমরা রিকোয়েস্ট পাঠাই দেবো। এখানে আরেকটু দুইটা জিনিস আমি ঢুকম, মানে এটা ইকুয়াল দুইটা কারেকশন মনে করি সেই স্লাইডে। হ্যাঁ, এখানে ওই যে রেসপন্স আর রিকোয়েস্ট দিয়ে দিলে আরও ভিজিবল হবে, ঠিক আছে? কারণ তাহলে আর ভিজিবিলিটি হবে যে আমি এখানে প্রোডাক্টের বডিতে প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট নেম পাঠাই দেবো, আর রেসপন্সে সাকসেসফুলি হবে এরকম একটা মেসেজ দিয়ে দেবো। তো যাই হোক, এইটা হলো যেমন রিট্রিভের জন্য দুইটা, আর কি পুট প্যাচের জন্য, ডিলিটের জন্য, ঠিক আছে? এইটা আমি একটু দ্রুত টাইনে যাই এখানে, এগুলো দেখলে বুঝবো। আর এইটা হলো যে তোমার চেইন মানে কি? চেইন মানে কি? মানে আমার যখন সাব আইটেম আছে, ধরো ক্যাটাগরি, একটা ক্যাটাগরির আন্ডারে আমি প্রোডাক্ট আনতে চাই। ধরো আমার একটা ক্যাটাগরি আছে, ধরো যে তোমার ফার্নিচার ক্যাটাগরি। এখন কী কী ফার্নিচার প্রোডাক্ট আছে ফার্নিচারের মধ্যে, তাহলে আমরা এই ক্যাটাগরি আইডি দেবো এখানে, আর এই প্রোডাক্ট দিলে প্রোডাক্ট কল করবে। কথা বোঝা গেছে? বোঝা গেছে সবাই? আচ্ছা, হ্যাঁ, এখানে আইডিটা ঢুকবে আর এরপরে এই প্রোডাক্টটা ঢুকবে। এটা হচ্ছে সাব ক্যাটাগরি বেস। এখন আমি এখানে কেন ডাকলাম, আজকে ডাকার বড় একটা উদ্দেশ্য, অনেকে জানে না যে আমরা এখানে অনেকে কি করে, এখানে ধরো এই পোস্ট মানে কি ক্রিয়েট, তারা এইখানে লেখে ক্রিয়েট প্রোডাক্ট। কথা বোঝা গেছে? এপিএর নামই ক্রিয়েট প্রোডাক্ট, এপিএর নামই হলো যে গেট প্রোডাক্ট, এপিএর নামই কি তোমার আপডেট প্রোডাক্ট। বোঝা গেছে কথাটা? এপিএর নাম, এন্ড পয়েন্টের নাম। দেখছো কি না? দেখছো কাকন, দেখছো? হ্যাঁ, করতে না, কিন্তু ওইটা সম্পূর্ণ ভুল। রাইট মেথড কি? রাইট মেথড হইছে এইটা, যে তুমি যদি দেখো এখানে কিন্তু এই এপিআই কিন্তু এক, এই দুইটা এক না? দুইটা এক, কিন্তু শুধুমাত্র না, আমি বলছি এই দুইটা মিলে, মানে এটা ভিন্ন আছে না, একটু ভিন্ন আছে নাম্বারে। হ্যাঁ, এইগুলো আইডিতে ভিন্ন, কিন্তু তুমি দেখো যখন তুমি অবজেক্টটা ক্রিয়েট করবা, পোস্ট দিলেই সে কিন্তু পোস্টের ফাংশন কন্ট্রোলারে কল হবে, মানে স্টোরটা কল হবে, এটা কিন্তু অটোমেটিক। সুতরাং এইখানে যদি তুমি লেখো প্রোডাক্ট স্ল্যাশ ক্রিয়েট প্রোডাক্ট, কোনো মিনিং নেই, মিনিংলেস। তো এই আমি যে কারণে ডাকছি যেন এই ধরনের আমাদের এইটার স্ট্যান্ডার্ড রাউটিং নেমিং সিস্টেম, নেমিং কনভেনশন, ঠিক আছে? তো এখানে ঠিক একইভাবে দেখো, এখানে তুমি যখন এই যে শো করাবা, তুমি প্রোডাক্টের পরে প্রোডাক্টের আইডি দিলেই সে ওই শো মেথডটা কল করবে, এই জন্য আলাদাভাবে শো প্রোডাক্ট লেখার দরকার পড়ে না। কথা বোঝা গেছে? তা আমি যে কারণে ডাকছি এইটা ছিল মেইন, অনেকেই এটা জানে না। যখন তুমি ধরো এখন ক্যাটাগরি ওই যে সাব রাউটিং আর কি, সাব রাউটিং করবা যখন, তখনও এই রকমের নামটা থাকবে। আরেকটা থাকবে সবসময় প্লুরাল হবে, ক্যাটাগরিজ প্রোডাক্ট সব প্লুরাল। দেখছো? হ্যাঁ, বোঝা গেছে কথাটা? যে আমি ক্যাটাগরিজের আন্ডারে প্রোডাক্ট, ক্যাটাগরিজের আন্ডার এটি কি, এটি আমার এখন কিন্তু আইটেম অপারেশন হবে কোনটার উপরে? এইটির উপরে। বোঝা গেছে? কিন্তু ক্যাটাগরি হলো এইটা, যে এই ক্যাটাগরির এই আইডি দিয়া এই আইডিটা কার? এই ক্যাটাগরির। এই ক্যাটাগরি আইডি ধরে যত প্রোডাক্ট আছে সব নিয়ে আসবে। এই ক্যাটাগরির আইডি ধরে নতুন একটা প্রোডাক্ট তৈরি করবে, মানে এই ক্যাটাগরির আন্ডারে একটা নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে। এই ক্যাটাগরি ধরে ওই প্রোডাক্টটা নিয়ে আসবে, এই ক্যাটাগরি ধরে ওই প্রোডাক্টটা আপডেট হবে। এই ক্যাটাগরি আইডি, এই ক্যাটাগরি মানে এখানে যে আইডিটা দেবো, কথা বোঝা গেছে? এই আইডি ধরে ওই প্রোডাক্টটা পার্শিয়াল আপডেট হবে, এই আইডি ধরে ওই প্রোডাক্টটা ওই ক্যাটাগরির আন্ডারে থাকা প্রোডাক্টটা ডিলিট হবে। কথা বোঝা গেছে? এইটাই হলো মেইন আর কি রুল। ওকে, তো এক্সাম্পল অফ এন্ড পয়েন্ট এই তো দেখাইছি, এটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, গুড প্র্যাকটিস আর ব্যাড প্র্যাকটিস দেওয়া হয়েছে এখানে, ওই যে যেগুলো বললাম যে অনেকে এইটা করে, যে এই যে অ্যাড প্রোডাক্ট বা ক্রিয়েট প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট, আর অনেকে লেখে ক্রিয়েট প্রোডাক্ট। গেট প্রোডাক্টের জায়গায় ফেচ প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দেবা, এখানে গেট অল প্রোডাক্টস। হ্যাঁ, ফেচ এ প্রোডাক্ট এখানে দেয় এরকমের। আমাদের এখানে কি হবে?
ফেচ এ প্রোডাক্ট, এই যে আইডি দিলাম, আর ওখানে অনেকে কী করে গেট প্রোডাক্ট বাই আইডি এইভাবে নেয়। আপডেট প্রোডাক্ট এই যে 101, আর এখান থেকে বোঝা গেছে কথা না, ডিলেট প্রোডাক্ট এইটা, আর ডিলেট প্রোডাক্ট বাই আইডি। সুতরাং আমরা এই ব্যাড প্র্যাকটিসগুলো না করি, ঠিক আছে। আর এটি নিয়ে কথা বলা হয়েছে, এখানে দেওয়া আছে, আমি প্রেজেন্টেশন স্লাইড দিয়ে দেবো যে এখানে কোনটার জন্য কত, যে পোস্টের জন্য 201, মানে ক্রিয়েটের জন্য 201, রেড, হ্যাঁ রিড মানে হলো যে তোমার 200, আপডেট বা রিপ্লেস, হ্যাঁ ওই যে, হ্যাঁ ঠিক আছে, মেথড নট অ্যালার্ট, আর এই হইলে 200, নো কন্টেন্ট, এইরকম সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে প্যাচ হইলে কোনটা, এই যে এখানে এগুলো এইটা খেয়াল করলে হবে না, এইটা, হ্যাঁ এইটা বা এইটা দুইটা খেয়াল করো তাহলে হবে না। আচ্ছা, এটা হলো আমার এইটার উপরে। এরপরে আপাতত আমার মনে হয় যে আর মানে আমি তোমাকে কমন একটা দিছি, এটা দিছি কির উপরে, এপিআই ডিজাইনের উপরে। এখন এপিআই নেইমিং নিয়ে অনেকগুলো গাইডলাইন আছে, হ্যাঁ এপিআই নেইমিংগুলো। তো এখানে এই যে বেস্ট প্র্যাকটিস আছে, আমি কোনটা দেখাবো, যেহেতু এপিআই বানাইতেছো আমাদের, যদি এপিআইগুলো, এপিআই রেসপন্সের একটা স্ট্রাকচার অলরেডি আছে, দেখছো কি স্ট্রাকচার আছে, হ্যাঁ আমাদের এপিআই কিন্তু একটা অলরেডি একটা স্ট্রাকচার আছে। আমরা যখন একটা রেসপন্স দিই, রেসপন্সের আমাদের একটা ডিফাইন একটা স্ট্রাকচার আছে, কি কি আছে, স্ট্যাটাস আছে, ডাটা আছে, খেয়াল করছো তুমি, আমরা যখন একটা এপিআই দেই, হ্যাঁ ওই স্ট্রাকচারটা কিন্তু আমরা কমন বানাই নিছি। তো এই স্ট্রাকচার দেখবা যে আমাদের একটা লাইব্রেরি রিটার্ন করলে ওই স্ট্রাকচারটা দেয়, এই স্ট্রাকচার যেন ভুলেও না ভাঙে। আমি আবার বলতেছি একটা, এটা এখন আমি কি নিয়ে কথা বলছি, এপিআই রেসপন্স স্ট্রাকচার, এপিআই রেসপন্স স্ট্রাকচার, কথা বোঝা গেছে। এপিআই রেসপন্স স্ট্রাকচার, এখানে কিছু কথা আছে, এই কথাগুলো আমি চাইলে বলতে পারি। হ্যাঁ জেসেন্ট স্টাইল, হ্যাঁ জেসেন্ট হলো যে তোমার এটা একটা ডিফাইন্ড স্টাইল, হ্যাঁ জাভা অবজেক্ট নোটেশন সেন্ড স্টাইল, যে সে কীভাবে জেসনটা পাঠাবে, কথা বোঝা গেছে। তো এখানে আমরা এইটা দেখলেই হবে যে আমাদের এটা একটা স্ট্রাকচার, ধরো স্ট্যাটাসের ভিতরে সাকসেস, আর হলো যে ডাটার ভিতরে স্পেসিফিক যে ডাটাটা যাবে, এর উদাহরণটা এইরকমের, সাকসেস আর ডাটার মধ্যে ধরো যদি হয় এই আইডি, নেম, ইমেল, যদি অ্যারে হয় তাহলে অ্যারে থাক, এই যে ফেইল হইলে ফেইল, এখানে রেসপন্সে যাবে ইমেল ইজ রেকর্ড, পাসওয়ার্ড মাস্ট বি এত ক্যারেক্টার, বোঝা গেছে কথা না, রেসপন্সের জন্য। 500 যদি হয় সার্ভার ইরর, তাহলে ইরর, এখানে এইভাবে যাবে, এরকম এইগুলো কতগুলো প্রি ডিফাইন্ড স্ট্রাকচার, আমরা এই স্ট্রাকচারগুলো অলরেডি বানাইয়া কমন করে রাখছি, কথা বোঝা গেছে, যে যার কারণে তুমি ওই যে আমাদের যে অলরেডি যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলের মধ্যে দেখবা আমরা ওইখানে রেসপন্স হইলে আমরা দিই কি, রেসপন্স ওকে, রেসপন্স ওকে, রেসপন্স ক্রিয়েট, ওই ক্রিয়েট হেল্পারে অলরেডি এই স্ট্রাকচারটা দেওয়া আছে, তুমি শুধু মেথড পাস করে দিলে সে ওই ধরনের ডাটা দিয়ে দেয়। এটি কি বুঝতে পারছো, এটি কি বুঝতে পারছো, যে ধরো আমি এখানে কোনটা রান আছে আমি জানি না, এপিআই রিলেশন টাইপ, এখানে রেসপন্সটা দেখা যাবে না, না বডি বা রেসপন্স, তাহলে আমি একটু সার্ভারটা রান করে আমি একটু দেখাইতে পারি, একটু সার্ভার 30 সেকেন্ড লাগবে, সার্ভারটা একটু রান করি। ধরো আমি এখন একটা যে কোনো একটা কালেকশনের ডাটা আমি তোমার রান করে আমি দেখাবো যে আমাদের এখানে ডাটাটা কিভাবে আসে। তাহলে আমার এই জিনিসগুলো জানিয়ে নিতে হবে সব, যে মানে আমি মূলত তোমার এই দুইটা কারণে ডাকছি, একটা হচ্ছে এপিআই রাউটিং, রিকোয়েস্টে বডিতে ডাটাটা যেটা পাঠাবা, আর রেসপন্সে তুমি রাউটিং নেমটা, রিকোয়েস্ট বডিতে ডাটাটা যেভাবে পাঠাবা, আর রেসপন্সে তুমি ডাটাটা যেভাবে দেবা। এখন আমি রেসপন্স নিয়ে কথা বলতেছি, আমি যদি রেসপন্সে দেখো, আমি যদি এখানে রেসপন্সে যদি আমি এইটাতে ক্লিক করি, হ্যাঁ দেখো এইখানে আমার এখানে কিছু ডাটা দেবে, এই যে দেখো এখানে কী দিয়েছে, দেখো দেখো এইখান থেকে এই পর্যন্ত কী দিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কী দিয়েছে ডাটা, এখান থেকে অবজেক্ট 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 অবজেক্ট, এটা কিন্তু কমন একটা স্ট্রাকচার, খেয়াল করছো তুমি, এই যে দেখো এই স্ট্রাকচারটা ওখানে অলরেডি ডিফাইন করা আছে তোমার। এখন কথা হচ্ছে তুমি যখন এটা রেসপন্স পাঠাবে, তখন তোমার আমাদের এই আমাদের গাইডলাইনটা মোতাবেক ওখানে কীভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা তোমার আগে আমাদের কাছে একটু আলোচনা করে জেনে নিতে হবে, যে ভাই আমি তো এই রেসপন্সটা এইভাবে দিয়ে দিয়েছি, এটা ঠিক আছে কিনা, কথা বোঝা গেছে কাকন, বুঝছো। তুমি যখন একটা এপিআই লিখবা, তাহলে এপিআই গাইডলাইনটা আমার জেনে নিতে হবে, বোঝা গেছে। তাহলে এপিআই গাইডলাইনটা আমার জানার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের যে কোনো একটা প্রজেক্ট ধরতে পারি, আমাদের যে এক্সিস্টিং যে কম্পোনেন্ট আছে এটার ভিতরে যে কোনো একটা প্রজেক্ট ধরতে পারি, হ্যাঁ যে কোনো একটা, ধরো আমরা অর্গানাইজেশন ধরলাম,
অর্গানাইজেশন বা এমপ্লয়ি দিলাম, EMPLOYCONTRO, অর্গানাইজেশন এমপ্লয়ি কন্ট্রোলার, এটাই দিলাম। এইটার মধ্যে দেখবা প্রথম যে রেসপন্সটা দেখো, আমরা এই পর্যন্ত কুইরি, এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কারণ কুইরি তুমি এলিকুয়েন্ট একভাবেই দেয়, তাই তো? কারণ প্রশ্ন আছে এটা নিয়ে কোনো নাই। আমরা যখন তোমার এমপ্লয়ি লিস্ট অফ এমপ্লয়ি চাই লারাবেলের তুমি যদি এটা পেজিং করো, পেজিং মাথায় রেখে আমি কী বলছি, যদি পেজিং করো, পেজিং মানে পেজিং ফাংশনটা লাস্টে এসে কল করো, সে অটোমেটিক সে একটা স্ট্রাকচার জেনারেট করে দেয়। এটা অনেকে জানে না, তারা কি করে এইটাকে আবার কাস্টমাইজ করে, তোমার এখানে কিচ্ছু করা লাগবে না। তুমি এই যে আমাদের যে রিসোর্স আইটেম, আমরা রিসোর্স বানানো তো জানি রিসোর্স বানাইতে জানি তো। রিসোর্স কি, রিসোর্সের কাজ কি কাকন বলো তো একটু। ডিফাইন করে দেওয়া। ধরো একটা কালেকশন, একটা এমপ্লয়ির উপরে 100 প্রপার্টি থাকতে পারে, কিন্তু সব জায়গাতে 100 প্রপার্টি লাগে না। তাহলে যখন যেটার জন্য লাগবে ওই স্পেসিফিক তুমি রিসোর্স বানাই রাখবা, ওইখানে তুমি ওইটা কল করবা, ওই ডাটাগুলোই দেখাবে। এতে কি হবে, ডাটার ওভারহেড কমবে, মানে ব্যান্ডউইথ কম ব্যয় হবে, ঠিক আছে? রিকোয়েস্ট রেসপন্স লাইট হবে, তো তখন ডাটা অ্যাক্সেসিংটা ফাস্টার হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি যখন কালেকশনের উপরে করবা, এই যে যখন আমরা লিস্ট রিটার্ন করব, তখন তোমার এই যে রিসোর্স আইটেম কালেকশন এইটা প্যারামিটারে এই এমপ্লয়ি লিস্ট পাস করে দিলি সে অটোমেটিক স্ট্রাকচারটা জেনারেট করে দিয়ে দেবে। আমি প্রমাণস্বরূপ অলরেডি তোমরা দেখছো, তারপর আমি তোমাদের দেখাই দিয়েছি। তাহলে কি হবে, PHPARTISNACRV সার্ভ দিলাম। আমরা এইখানে কি করলাম, আমরা এইখানে এই যে এইচআর শেষে গেলাম, আমরা এখন লগ ইন করবো, অতে গেলাম, অতে গিয়ে আমরা লগ ইন করলাম, লগ ইন অ্যাডমিন বাবুল, বাস আমি এখানে লগ ইন দিলাম। এই যে রেসপন্সটা আসছে, এই রেসপন্সটা কিন্তু সার্ভারে ডিজাইন করা। এই যে এখানে স্ট্যাটাস ওকে, আমাদের সবসময় মিনিমাম 3টে প্যারামিটার থাকবেই, কি কি, স্ট্যাটাস, মেসেজ, ডাটা। আর একটা প্যারামিটার আসতে পারে, এটা হচ্ছে ইরর, যদি ওইটার মধ্যে ইরর থাকে, যদি ওইটার ভিতরে ইরর থাকে, আমরা একটু পরে দেখবো হ্যাঁ ইরর কীভাবে থাকে, কথা বলতে। এটার মধ্যে আমরা দেখতে পারি যে আমরা যদি এখানে যদি আমি একটা পাসওয়ার্ড ভুল দিই, ধরো পাসওয়ার্ড আমি যদি এখানে একটা পাসওয়ার্ড ভুল দিয়ে ফেলাম, তাহলে কি ঘটলো, এখানে দেখো এখানে কিন্তু মেসেজ আছে কি, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, স্ট্যাটাসের ভিতরে ইরর চলে আসছে, কথা বোঝা গেছে? ইররের কিন্তু আরেকটা প্রপার্টি থাকবে, এটা হচ্ছে আনপ্রসেস এন্টিটি হলে ওইটা আসে, হ্যাঁ, ওটা আমরা দেখাবো, হ্যাঁ, কথা বোঝা গেছে তো? এইটা হলো যে আমার এখন তাহলে তুমি যদি এটা বুঝতে চাও, তাহলে আমার এইটার কন্ট্রোলারটা দেখতে যেতে হবে, কথা বোঝা গেছে? কিন্তু আমরা ডিফল্টভাবে আমি এটা দেখাইছি না, এটা আমরা দেখাইছি অর্গানাইজেশন এমপ্লয়িটাকে, হ্যাঁ, অর্গানাইজেশন দেখো তো, অর্গানাইজেশন এমপ্লয়ি ম্যানেজমেন্ট, না অর্গানাইজেশন এমপ্লয়ি। আমি যদি এইখানে ক্লিক করি, খেয়াল করে দেখো, এই যে অর্গানাইজেশন এমপ্লয়ি আসছে না, এই যে লিস্টটা আসছে, এটা কীভাবে আসছে, লাস্টে দেখবো পেজিং দেখাই দিয়েছে, যে পেজিং মানে কি, যে আমার মানে ধরো এখানে যদি 100 এমপ্লয়ি হইতো, সে প্রথমবার দেবে কয়টা, 15টা, কথা বোঝা গেছে? হ্যাঁ, বাই ডিফল্ট তুমি যদি এখানে সংখ্যা নাও বলো, লারাবেলে সে প্রতিবার 15টা করে আইটেম দেবে, পেজিনেট যদি বলো, পেজিনেট, বুঝলো? আর যদি তুমি এখানে গেট দাও, তাহলে কি করবে, সে অল এমপ্লয়ি ডাটা দিয়ে দেবে, বোঝা গেছে? এই কথা বুঝছো তো? তুমি যদি এখানে কি দেবা, এখানে যদি পেজিনেট দাও, আর এখানে যদি শুধু দাও, 15 না দাও, তাহলে প্রতিবার সে 15টা করে ডাটা দেবে। কিন্তু 15টা দিলে বাকি কয়টা ডাটা আছে, টোটাল ডাটা কত, সব এইখানে দেখাই দেবে। পরবর্তী লিঙ্ক কোনটা সেটাও দেখাই দেবে, যে পরবর্তী যে নেক্সট 15টা দেখতে হলে কোন লিঙ্কে দিয়ে দেবে, এই যে এখানে বলা আছে ইউআরএল, এই যে, হ্যাঁ, এই যে ইউআরএল, এই পাথ সব দিয়ে দেবে, নেক্সট ইউআরএল, এই যে ফার্স্ট ইউআরএল, লাস্ট ইউআরএল এখানে, এবং আরও ডাটা দেবে যে নেক্সট পেজের কত হবে, হ্যাঁ, এখানে তাও দিয়ে দেবে, এখানে যে কারেন্ট পেজ, ফরম পেজ, লাস্ট পেজ, লিঙ্কস। তো এইখান থেকে আমরা যখন নেক্সট করি, তখন কিন্তু তোমার এই স্ট্রাকচার ধরেই আমরা পরবর্তী রিকোয়েস্টটা পাঠাই, কথা বুঝে গেছে? তাহলে আমি এখানে কি বুঝাইলাম, এখানে বুঝাইলাম
যে আমার এই এক লাইনের মাধ্যমে এই জিনিসটা অটোমেটেড হয়ে যাচ্ছে, এটার জন্য তোমার আলাদাভাবে রেসপন্স তৈরি করার কোনো দরকার নাই। ক্লিয়ার? এখন আমরা আসি যখন একটা ডাটা সেভ করি, সেভ করার পরে আমরা কি করতেছি দেখো, সেভ করার পরে আমরা এই লাইনটা কল করতেছি, কই আমাদের সাথে সেভ, এই যে দেখো এটা আপডেট ক্রিয়েটে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো রেসপন্স ক্রিয়েট, আমাদের রেসপন্স ক্রিয়েট নামে একটা কি আছে, রেসপন্স ক্রিয়েট নামে একটা হেল্পার আছে, এইগুলোর হেল্পার বলে, হেল্পার ক্লাস আমরা বানাই নিছি। এটা কই আছে, আমরা এখানে টিপ দিলে আমরা যাইতে পারি। এই যে আমাদের সেই রেসপন্স হেল্পার, এখানে একটা হেল্পার ফোল্ডার আছে, এটার ভিতরে মানে আমাদের যত ধরনের রেসপন্স লাগে তত ধরনের আমাদের এখানে বসানো আছে, যেমন এই রেসপন্স ওকে, রেসপন্স ফেইল্ড, রেসপন্স নট ফাউন্ড, রেসপন্স আনরিচেবল, রেসপন্স ক্রিয়েটেড, রেসপন্স ফরবিডেন, আরও যদি লাগে আমরা এখানে বসাইয়ে নেব। কিন্তু এখানে এই রেসপন্সগুলো এক লাইনে বসানো আছে, তাহলে এতে লাভ কি বলতে পারি, এতে লাভ কি, লাভ হইলো যে আমরা বারবার ওই স্ট্রাকচারটা ম্যানুয়ালি বানাইতে হচ্ছে না, আমরা শুধু অবজেক্টটা ধরাই দিই। যেমন এখানে আমরা কি করছি, রেসপন্স ক্রিয়েটেড, এখানে অটোমেটিক্যালি 201 চলে যাবে, কারণ ওই মেথড আমরা বলে দিছি অটোমেটিক্যালি। যে এমপ্লয়িটা তৈরি করছি এখানে, স্টোরের কাজ কি, আমার এই কথাটা বুঝতেছো? স্টোরের কাজ কি, একটা এমপ্লয়ি তৈরি করা, তাই না? তার এমপ্লয়ি তৈরি হওয়ার পরে মানে যে তৈরি করছে তার কাছে রেসপন্সটা কীভাবে যাবে, সেটা হলো এইখান থেকে এইটা বলে দেওয়া আছে যে ক্রিয়েটেডের ভিতরে 201 অটোমেটিক চলে যাবে। এইখানে ফাংশন যদি আমি যাই, দেখো এখানে লেখা আছে HTTP ক্রিয়েট জেসন, রেজাল্টটা চলে যাবে, তার মধ্যে মেসেজে সাকসেস চলে যাবে, ডাটাটা চলে যাবে, মানে এক লাইনের কোড। তোমার কাজ হলো যে তোমার এই এক লাইন কল করা, যে এখানে ক্রিয়েটেড নিউ অবজেক্ট, এই যে কারেন্ট এমপ্লয়িটা এই রিসোর্সের মধ্যে পাস করে দেবে আর মেসেজটা পাস করে দেবা, দ্যাটস ইট। কথা বোঝা গেছে? একইভাবে আপডেট হইলে 200, আর আমরা জানি ওকে সবসময় 200 মেথড দেয়, আমরা দেখো এখানে দিয়েছি রেসপন্স ওকে, ওই আগের মতো এইটা ধরাই দিয়েছি। একইভাবে আমরা অন্যান্যগুলো দেখতে পারি, এই যে ডিস্ট্রয় হইলে আমরা কি দিছি, নো কন্টেন্ট। একইভাবে যদি কারো পারমিশন জনিত কোনো এরর থাকে, তাহলে আমরা কি বলি, ওটা ফরবিডেন। এই দেখো এখানে, হ্যাঁ, একইভাবে যদি কোনো প্যারামিটার মিসিং হয় তাহলে কি বলি আমরা, আনপ্রসেস। দেখো রেসপন্স আনপ্রসেসেবল, মানে কি অটোমেটিক এখানে ওই 422 হয়, এরর চলে যাবে। আমরা এটা একটু দেখি, ধর আমরা এখন একটা এমপ্লয়ি তৈরি করতে আসছি, এই যে এখানে আমরা বডিটা দেখি, রিকোয়েস্ট বডিতে আমাদের এই ধরো এই ডাটাগুলো আছে। একটা এমপ্লয়ি তৈরি করেছে, আমি সেন্ড করলাম, তৈরি হইতে পারে নাই, পারছে কেন পারে নাই সেটা কিন্তু এখানে বলছে যে ন্যাশনাল আইডি দরকার, ডেজিগনেশন দরকার এবং আনপ্রসেস। এটা কিন্তু অটোমেটিক হয়েছে কোন জায়গায়, দেখো আমাকে আটকাইছে কোন জায়গায়, এটা বুঝতে হবে। কারণ এইটা কিন্তু এটাই তোমার জন্য, কিন্তু দেখো আমরা এখানে যত ভ্যালিডেশন করছি না, সেই ভ্যালিডেশন ফেইল আগে আমরা চেক করে যাবো, এখানে যে ডাটা আসার কথা আসছে কিনা, না আসলে আমরা কি করে দিচ্ছি, রেসপন্স ভ্যালিডেটর এরর্স। সেই এররটা ফলে আমি তোমারে বলছিলাম না যে যদি তোমার ফেইল হয় তাহলে নতুন একটা আসবে, এরর্স। মোট এখানে ম্যাক্সিমাম 4 ধরনের কি মানে আসবে, মানে প্রপার্টি আসবে, মানে একটা, হ্যাঁ রেসপন্সের কি আসবে, কি যেটাকে কি বলতে পারি, কি বলছি, মেসেজ, স্ট্যাটাস, হ্যাঁ এই 4টাই। এই যেমন এখানে এরর আসছে, ডাটা আসে নাই তোমার, কারণ 422 পাইছে, এখানে তো ডাটা আসার প্রশ্নই আসে না। এটা তোমার কমন সেন্স। এটা কিন্তু সাকিবের ধরতে কষ্ট হয়েছিল, বারবার বলতেছিল ভাই সবসময় 4টা আসে না, 4টা সবসময় আসার তো দরকার নাই, ক্লিয়ার, আসবেও না, রাইট? যখন ডাটা আসবে তখন এরর আসবে না, ঠিক আছে? এই তো জিনিসটা ক্লিয়ার, তো আমি কি ক্লিয়ার করতে পারছি? গুড। তাহলে আমাদের মোটামুটি তোমার বোঝানো হয়ে গেছে, বুঝছো? যে আমাদের তার মানে আমাদের হেল্পার ক্লাসটা ফলো করতে হবে, সব জায়গায় হেল্পার ইউজ করতে হবে রিকোয়েস্ট রেসপন্সে, আর কি রিকোয়েস্টের রেসপন্সিশন অনুসারে, এবং হেল্পারের জন্য কোন জায়গায় কোন হেল্পার, ফেইল হইলে কোন হেল্পার, এগুলো সব না বুঝলে জিগিতে হবে যে ভাই আমরা এই হেল্পারটা লিখছি, দেন ঠিক আছে কিনা, এই মেথডটা লিখছি, বা আমি এইরকম নতুনত্ব তোমার চিন্তা মাথায় আসতে পারে, অলওয়েজ ওয়েলকাম, বাট শেয়ার করতে হবে যে ভাই আমি এরকম নতুন একটা জিনিস আইডিয়া আছে আমরা করতে চাচ্ছি। কথা বোঝা গেছে? আমার মনে হয় আজকে এতটুকু থাকতে পারে, আর বেশি লম্বা না করি, কারণ ওখানে অনেক কথা বলার আছে, বাট আমি জাস্ট শর্টলি যাইতে চাইছি। কোনো প্রশ্ন আছে আর? তুমি মনে হয় কম বুঝছো না, বুঝতে পারছো না, কিন্তু কথা বুঝছো কিনা, কানেক্ট করতে পারছো? আচ্ছা, হুম।
ওখানে পুরোটাই আছে। হ্যাঁ, ওই ইকবাল টিকবাল এরা সবাই জানে। রেকর্ডটা আমি অফ করি, তাহলে রেকর্ডটা আমি দিয়ে দিতেছি। যদি কোনো প্রশ্ন থাকে আবার